মালয়েশিয়া এই দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর আধুনিকতায় অনন্য। বিশ্বখ্যাত সব আকাশচুম্বী ভবন তাক লাগিয়ে দেয় পর্যটকদের। শুধু আধুনিকতায় নয়, প্রাচীনত্বের নিদর্শনও ধারণ করছে কুয়ালালামপুর। 400 মিলিয়ন বছর আগে সৃষ্ট বাতু কেভ বা বাতু গুহার অপার রহস্যও পর্যটকদের বিস্মিত করে। এদিক সেদিক ঘুরে বেড়ানো, কেনাকাটা কিংবা পেট পুড়ে খাওয়ার জন্যও প্রসিদ্ধ এই কুয়ালালামপুর। আমি আর সুরভি মিলে ঘুরে দেখেছি চমৎকার এই শহরটি। ধারাবাহিকভাবে সেই ভ্রমণ অভিজ্ঞতায় তুলে ধরব আপনাদের সামনে। ভাইজানের বাড়ি কোথায়? উবারে ডাকা গাড়ি আমাদের নিয়ে চলতে শুরু করলো বনশ্রী থেকে বিমানবন্দরের দিকে। আজ একটি নতুন ভ্রমণ গল্পের সূত্রপাত হতে যাচ্ছে। বন্ধুরা, জীবনে প্রথমবারের মতো মালয়েশিয়া যাচ্ছি। মালয়েশিয়ার অনেক গল্প শুনেছি, অনেক কথা শুনেছি। সেই মালয়েশিয়া এবার নিজ চোখে দেখব। মালয়েশিয়ার ইতিহাস, ঐতিহ্য, তাদের আধুনিকতা, তাদের উন্নয়নের গল্প, সর্বোপরি সেখানে থাকা বাংলাদেশি ভাইদের কথা, যারা তাদের শ্রমে ঘামে আমাদের রেমিটেন্সকে সমৃদ্ধ করছেন, বৈদেশিক আয়কে বাড়িয়ে দিচ্ছে। সেই সব ভাইদের কথাও থাকবে এবার। আর সাথে যাচ্ছে সুরভি। অনেকদিন ধরেই প্ল্যানিং ছিল যে মালয়েশিয়া যাব, তো ফাইনালি আমাদের প্ল্যানটা কাজ করলো। তো আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়াতে। ভীষণ ভালো লাগছে, বিভিন্ন জায়গা ঘুরবো, তো এই জন্য আমি অনেক এক্সাইটেড। আজকে আমরা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে। আমাদের রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারলাইন্স। সঙ্গত কারণেই এই সংস্থাটির প্রতি, এই বিমানের প্রতি আমাদের একটা আবেগও জড়িয়ে রয়েছে। বিমান কতদূর এগুলো, তাদের সেবা এখন কেমন হয়েছে পরিবর্তিত পরিপ্রেক্ষিতে, সবকিছুই দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। আসলে আমার এই ট্রিপের এয়ারলাইন্স পার্টনার বিমান বাংলাদেশ। সঙ্গত কারণেই বিমানের দু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তাদের আন্তরিকতা ও সদিচ্ছা দেখে মনে হয়েছে এমন মানুষজন থাকতে আমাদের বিমান কেন সাধারণের আস্থার প্রতীক হয়ে উঠতে পারছে না। কারণটা যাই হোক, আমাদের বলাকা মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ডানা মেলে আকাশে উঠবে, সেই আশা তো করতেই পারি। সন্ধ্যা 7:30টায় আমাদের বিমানটি উড়াল দেবে। ফ্লাইটের সময়ের কমপক্ষে 3 ঘন্টা আগে বিমানবন্দরে থাকার চেষ্টা করি আমি। এজন্য কিছুটা আগে ভাগেই রওনা দিয়েছি। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আসায় সময় বেশ কম লাগলো বিমানবন্দরে পৌঁছতে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীলদের আগে থেকেই আমার ব্যাপারে ইনফর্ম করা ছিল, তাই এয়ারপোর্টে প্রবেশ করতেই পেলাম তাদের আন্তরিক সহায়তা। আজকের এই ফ্লাইটে বিজনেস ক্লাসের একটি আসনও ফাঁকা নেই। থাকলে আমাদের সেখানে আপগ্রেড করে দেওয়ার পরিকল্পনা ছিল। যা হোক, খুব দ্রুতই আমরা পেয়ে গেলাম ইকোনমি ক্লাসের বোর্ডিং পাস। বন্ধুরা, ইমিগ্রেশন শেষ করেছি। এখন আমরা লাউঞ্জে যাব। সময় আছে, কত বাজে শুরু? 5টা বাজবে। এখন হাতে অনেক সময় আছে। এই সময়টা আমরা একটু লাউঞ্জে বসে টুকটাক কিছু খাই এবং সময়টা পার করি, তারপরে তো উড়াল দেব। ভাইয়ের নাম কি? ইব্রাহিম ভাই। বিমানের কর্মীরা আমাদের এমটিবি এয়ার লাউঞ্জ পর্যন্ত দিয়ে গেলেন, বলে গেলেন বোর্ডিং শুরুর আগ মুহূর্তে তারা ডেকে নেবেন।
ক্রেডিট কার্ডের বিপরীতে এখানে 2 জনের অ্যাক্সেস পাই নিয়মিতই। খাবারের আইটেমও বরাবরের মতো ভালোই আছে। আমি আর সুরভি যে যার পছন্দ মতো কিছু খাবার নিলাম। খাওয়া দাওয়া সেরে কিছুটা বিশ্রাম নিয়ে বোর্ডিংয়ের জন্য এগিয়ে যেতে থাকলাম। নিরাপত্তা তল্লাশি শেষ করে ওয়েটিং রুমের জানালা দিয়ে দেখলাম বাইরে আমাদের জন্য প্রস্তুত হচ্ছে বোয়িং 737-800 মডেলের বিমানটি। মার্কিন কোম্পানি বোয়িংয়ের তৈরি এই এয়ারক্রাফটটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয় 2015 সালে। আদর করে এর নাম দেয়া হয়েছে মেঘদূত। বোর্ডিং শুরু হয়ে গেলে আমরা এগিয়ে যেতে থাকলাম মেঘদূতের দিকে। বিমানেরই একজন আমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছেন। বিমানে উঠতেই পরিচয় করিয়ে দেওয়া হলো কেবিন ক্রুদের সঙ্গে। সুরভি বসেছে উইন্ডো সিটে, বসেই ফোন দিল বাড়িতে। কোথাও উড়াল দেওয়ার আগে প্রিয়জনদের ফোন না দিয়ে থাকা যায় না। এই বিমানের ইকোনমি ক্লাসেও তিল ধারণের ঠাঁই নেই। বিমানের জাতীয় পত্রিকা রাখা হয় এটা জানতাম না। লাইফ জ্যাকেট সকল সিটের নিচে রাখা আছে। শিশুদের লাইফ জ্যাকেট ক্যাবিন ক্রুর কাছে রাখা আছে। আকাশপথে ভ্রমণের নিয়মকানুন জানানোর পর বিশেষ স্প্রে করা হলো যা বায়ুবাহিত রোগের বিস্তার রোধ করে। সব প্রস্তুতি শেষে সন্ধ্যা 7:30টার দিকে ঢাকার আকাশে ডানা মেলল মেঘদূত। প্রায় 4 ঘন্টার টানা ফ্লাইট শেষে পৌঁছাবো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। উড়াল দেওয়ার কিছুক্ষণ পরই সফট ড্রিঙ্কস ও পানি সার্ভ করা হলো। এবার সার্ভ করা হলো রাতের খাবার। চিকেন নাকি বিফ পছন্দ জিজ্ঞেস করে দেয়া হচ্ছে খাবার। আমি নিলাম বিফ আইটেম, সাথে রয়েছে ভাত আর সবজি। আলাদা বাটিতে করে দেয়া হয়েছে ফিরনি ও সালাদ। ওদিকে সুরভি নিল চিকেন। গরম গরম খাবারটা বেশ মজা। বিমান বাংলাদেশের খাবারের প্রশংসা এর কট্টর সমালোচকও করে থাকেন। একই গন্তব্যে অন্যান্য এয়ারলাইন্স যে খাবার পরিবেশন করে, বিমান বাংলাদেশ সেই তুলনায় বেটার খাবার সার্ভ করে থাকে। কেবিন ক্রু বিজনেস ক্লাস থেকে আমাদের জন্য আমের আচার এনে দিয়েছিলেন, যা ছিল অসাধারণ। ফিরনিটাও ছিল খুব সুস্বাদু। নৈশভোজ শেষে এলো চা কফি। একের পর এক খাবারের বহর আসতেই আছে। আমার পাশের সিটে বসেছেন গাজীপুরের এক ভাই, যিনি 17 বছর ধরে মালয়েশিয়ায় রয়েছেন। তিনি ছুটি কাটিয়ে ফিরে যাচ্ছেন কর্মস্থলে। তার সঙ্গে অনেক গল্প হলো। এক পর্যায়ে আলো নিভিয়ে দিয়ে ঘুমানোর পরিবেশ তৈরি করা হয়, কিন্তু এ সময় এয়ারক্রাফটের পেছনের অংশে কেবিন ক্রু ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে জম্পেশ আড্ডা শুরু হয় আমার। বিশেষ করে বিমানের কুয়ালালামপুরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরিদ ভাইয়ের আন্তরিকতায় মুগ্ধ হলাম। আসলে এখানকার সবাই খুব প্রাণ খোলা মানুষ। গল্পে গল্পে কখন যে মালয়েশিয়ার আকাশসীমায় চলে এসেছি বুঝতেই পারিনি। বিমানের জানালা দিয়ে আলো ঝলমলে এক একটি শহর দেখতে দারুণ লাগছে। একসময় কালো মেঘে ছেয়ে গেল আকাশটা। মেঘের ফাঁক দিয়ে শহরটা ধরা দিল ভিন্ন এক নান্দনিক রূপে। আলোয় উদ্ভাসিত একাধিক শহর পেরিয়ে আমরা চলে এলাম কুয়ালালামপুরে। ক্ষণিকের মধ্যেই মেঘদূত স্পর্শ করল মালয়েশিয়ার মাটি। বিমানের ইঞ্জিন বন্ধ হতেই উপভোগ করলাম সবাই একসাথে দাঁড়িয়ে যাওয়ার চিরায়ত সেই দৃশ্যটি। সবার কাছ থেকে বিদায় নিয়ে বিমান থেকে নেমে এলাম আমরা। ইমিগ্রেশনে যাওয়ার আগেই বিদায় নিয়ে নিলাম গাজীপুরের সেই ভাইয়ের কাছ থেকে। আমরা চলে এসেছি কুয়ালালামপুর এয়ারপোর্টে।
সুরভি খুব খুশি যে অবশেষে চলে এসেছি কুয়ালালামপুরে। এখন আমাদের ইমিগ্রেশন সম্পন্ন হয়নি, ইমিগ্রেশনের জন্য এগিয়ে যাচ্ছি। আশা করি দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবো, এরপর এখান থেকে হোটেলের দিকে রওনা দেব। এয়ারপোর্টের এটা ওটা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। এখানে দেখি ট্র্যাডিশনাল বাদ্যযন্ত্র প্রদর্শন করা হচ্ছে। এবার আমাদের শাটল বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে অন্য একটি টার্মিনালে, যেখানে ইমিগ্রেশন হবে। অনেক বড় এয়ারপোর্ট, তাই এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতেও অনেক সময় লাগছে। বাস থেকে নেমেই আমরা ইমিগ্রেশন সম্পন্ন করে ফেললাম। ইমিগ্রেশন শেষ করলাম, শেষ করে এই যে লাগেজ নিলাম। হোটেলে যাব। ভালো লাগছে যে সুন্দর মতো ইমিগ্রেশন আমরা শেষ করেছি, কিন্তু এখানে এখন অনেক রাত। কত রাত? 2:30 মনে হয় না? 2:30। আমরা এগিয়ে যেতে থাকলাম এক্সিট গেটের দিকে। হোটেল ঠিক করাই আছে, শুধু গ্র্যাবে একটি গাড়ি ভাড়া করলেই চলবে। তার আগে আমরা কিছু একটা খেয়ে নিতে চাই, কারণ হোটেলে গিয়ে এত রাতে তো খাবার পাবো না। সুরভি একটি রেস্টুরেন্টে খাবার পছন্দ করে অর্ডার করলো ফ্রাইড চিকেন উইথ স্টিকি রাইস। মিনিট 5-এর মধ্যেই খাবার চলে এলো, কিন্তু অভিজ্ঞতাটা সুখকর নয়। খাবারে কি একটা সস ব্যবহার করা হয়েছে, যার কারণে খেতে মোটেও ভালো লাগছে না। যা হোক, কোনো রকমে কিছুটা গলদকরণ করেই উঠে পড়লাম গাড়িতে। আমরা চলতে শুরু করলাম কুয়ালালামপুর শহর অভিমুখে আমাদের হোটেলের দিকে। বলে রাখি, শুরুতে গ্র্যাব অ্যাপ দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু অজানা কারণে সেই অ্যাপটি কাজ করলো না। তাই তুলনামূলক অনেক বেশি ভাড়ায় এই গাড়িটি ঠিক করতে হয়েছে। এয়ারপোর্ট থেকে হোটেলের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। এই পথে গ্র্যাবে গেলে সর্বোচ্চ 50 থেকে 7 রিঙ্গিত খরচ হবে, কিন্তু আমি যাচ্ছি 150 রিঙ্গিতে, বাংলা টাকায় যা প্রায় 4,500 টাকা। এর কমে কেউ যাবে না, এখানে তাদের শক্ত সিন্ডিকেট আছে। রাতের ফাঁকা রাজপথে ঝড়ের বেগে এগিয়ে চলেছে গাড়ি। রাজপথ এতটাই উন্নত যে সামান্য ঝাঁকিও লাগছে না। প্রায় আধা ঘন্টার মধ্যেই আমরা প্রবেশ করলাম কুয়ালালামপুর সিটিতে। রাত 12টার পর ভবনগুলোর আলোকসজ্জা নিভিয়ে দেওয়া হয়, তারপরও যেটুকু আলো আছে তাতেই বেশ লাগছে। পরের পর্বগুলোতে এই শহরটা বেশ ভালোভাবে দেখাবো আপনাদের। রাতে শহরে রাস্তার সংস্কার কাজ চলমান থাকায় হোটেলে যাওয়ার সংক্ষিপ্ত পথগুলো বন্ধ ছিল, তাই বেশ কিছুটা পথ ঘুরিয়ে পেঁচিয়ে আসতে হলো কুয়ালালামপুরের রিগালিয়া আপার ভিউ হোটেলে। এদিকে ঘড়ির কাঁটা ভোর 4টা ক্রস করেছে কিছুক্ষণ আগে। ঘুম ঘুম চোখে দাঁড়ালাম রিসেপশনে। অল্প সময়ের মধ্যেই আমাদের চেক ইনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। আমাদের কাঙ্ক্ষিত সিটি ভিউ সম্বলিত রুমটাই দেয়া হলো একেবারে 35 তলায়। ঝড়ের বেগে উপরে উঠলো লিফট। এত বড় হোটেল আর এত এত রুম, তাই 35 তলার করিডোরে দাঁড়িয়ে দেখে নিলাম রুমটির ডিরেকশন। বন্ধুরা, আমরা চলে এসেছি রিগালিয়া আপার ভিউ হোটেলে। এই হোটেলের 35 তলার 3524 নম্বর রুম এটি। আমরা এগোডাতে বুকিং দিয়েছিলাম এই রুম। সুন্দর পরিপাটি, ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পাশটা, যেটা আমরা বুকিং দেওয়ার সময় দেখেছিলাম। এখান থেকে পর্দা সরালে কতটুকু দেখা যাবে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, গ্লাসটা ঝাপসা হয়ে রয়েছে। এদিক দিয়ে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি পেট্রোনাস টুইন টাওয়ারটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই পাশে ওয়াশরুমটাও সুন্দর।
ভালো লেগেছে। দেখুন সব কিছুই রয়েছে, খুব ভালো 3 স্টার 4 স্টার মানের একটি হোটেলে এখান থেকে দেখানোর চেষ্টা করছি। এই সোজা ওই যে টুইন টাওয়ার, এখন এই যে লাইট রিফ্লেক্ট করছে, আবার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এই গ্লাসগুলো ঝাপসা হয়ে রয়েছে, সকালে খুব সুন্দরভাবে দেখতে পাবো। এখানে দেখুন আমার কাজ করার মতো খুব সুন্দর জায়গা রয়েছে, এডিটিংয়ের কাজ করতে পারবো। আমার ব্যাগ এখানে রেখেছি, আর এখানে বসে যখন কাজ করব এখান থেকে কিন্তু এই শহরের দৃশ্যটা দেখা যাবে, বিশেষ করে টুইন টাওয়ার এখানে বসেই দেখতে পাবো। সকালে আশা করি দেখাতে পারবো আপনাদেরকে। আর বেডটা দেখুন, কিং সাইজ একটি বেড। বন্ধুরা, সকাল সকাল শুভেচ্ছা জানাচ্ছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে। একেবারে আলো এসে ঢুকেছে আমাদের রুমে, দেখুন আলোয় ঝলমল করছে। এ পাশটা এই জানালার পর্দা সরালেই আমরা কুয়ালালামপুর শহরের নান্দনিক দৃশ্য দেখতে পাবো। আমরা এখানে পৌঁছেছিলাম ভোরবেলায়, অন্ধকার ছিল তখন, বৃষ্টি হয়েছিল, সে কারণে আমরা নান্দনিক দৃশ্যটি দেখাতে পারিনি। বলেছিলাম যে এখানে দাঁড়িয়ে একেবারে পেট্রোনাস টাওয়ার, মালয়েশিয়ার বিখ্যাত, কুয়ালালামপুরের বিখ্যাত সেই টুইন টাওয়ার এখান থেকে দেখা যায়। আসলেই দেখা যায় কি না পর্দা সরালেই কিন্তু দেখতে পাবেন আপনারা, দেখতে পাবো আমরাও। এবার আপনাদের দেখাবো যে এখান থেকে কত সুন্দরভাবে এই শহরটি দেখা যায়, কত সুন্দরভাবে এখানকার টুইন টাওয়ারটি দেখা যায়। ও মাই গড, কি দৃশ্য দেখুন, কি অসাধারণ, কি নান্দনিক স্থাপত্যের একটি শহর, আধুনিক স্থাপত্যের একটি শহর। আর ওই যে দেখতে পাচ্ছেন টুইন টাওয়ার, এই যে আমি যেখানে আঙুল দিয়েছি, এই যে জায়গায় দেখুন পাশাপাশি দুইটি টাওয়ার, এটি হচ্ছে পেট্রোনাস টাওয়ার। আর এ পাশে দেখুন আরো কত শত ভবন দাঁড়িয়ে রয়েছে, কি চমৎকার এক দৃশ্য। সত্যি মালয়েশিয়ার কুয়ালালামপুর খুবই অসাধারণ এবং আধুনিক একটি শহর। এখান থেকে মেট্রো স্টেশন দেখতে পাচ্ছি, এদিক দিয়ে ট্রেন চলাচল করছে কিছুক্ষণ পর পর। ওই যে দেখুন একটি ট্রেন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর একের পর এক এদিক দিয়ে এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এই যে ট্রেন যাচ্ছে, এক মেট্রো স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। এঁকে বেঁকে চলেছে মেট্রোর পথ, একের পর এক ট্রেন যাচ্ছে। আর এ পাশে দেখুন হাইওয়ে, অনেক গাড়ি চলাচল করছে, আর নান্দনিক ভবনগুলো তো রয়েছেই। ওই যে দেখতে পাচ্ছেন লম্বাই যে কেল টাওয়ার, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। সত্যি এই রুমটি বুকিং দেওয়ার সময় এগোডায় যে ছবি দেখেছিলাম যে এই রুম থেকে আসলে কি দেখা যায়, এক্স্যাক্ট আমাদের সেই রুমটিই দেওয়া হয়েছে। নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে এই রুমের ভাড়া কেমন হবে। এই রুমটির অ্যাকচুয়াল ভাড়া হচ্ছে $157 পার নাইট, মানে প্রতি রাতের জন্য গুনতে হবে $157 করে। কিন্তু আমরা যেদিন এটি ভাড়া করেছি, আসলে আমি যখন এগোডায় বুকিং দিতে যাই তখন আমি সবসময় খেয়াল করি যে কোথায় ডিসকাউন্ট চলছে, ছাড় দেয়া হয়েছে, এরকম দেখে দেখে খুঁজি। তো সেই সময় এখানে এই হোটেলটি দেখে আমার পছন্দ হয়েছিল, বিশেষ করে সিটি ভিউ দেখে। আর এর পরবর্তীতে যখন সুইমিং পুলে নিয়ে যাও, সুইমিং পুল থেকে যে নান্দনিক দৃশ্য দেখা যায় শহরের, সেটা অসাধারণ, সেটা পরে দেখাচ্ছি। তো এটা দেখার পরে তো পছন্দ হয়ে যায়, তারপরে দেখি যে ভালো ডিসকাউন্ট রয়েছে। $157 এই রুমটি আমরা পেয়েছি সব মিলিয়ে ট্যাক্স যোগ করার পরে $60 মতো হয়, $60-61 এইরকম। সেই হিসেবে কিন্তু খুবই চমৎকার একটি রুম পেয়েছি। এটি 35 তলার উপরে অবস্থিত। রুফটপের সুইমিং পুল ও সিটি ভিউ দেখব, তবে তার আগে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে নিতে চাই। এখানে অনেক ধরনের খাবার রয়েছে, তবে আমি ফ্রাইড রাইস, নুডলস, ডিম ও সসেজ নিলাম। আলাদা প্লেটে নিলাম রোস্টেড ব্রেড, বাটার, মধু ও জ্যাম। মোট কথায় নাস্তাটা বেশ ভালোই হলো। নাস্তা সেরে রুফটপে এসে সুইমিং পুলের বেঞ্চে বসে উপভোগ করলাম অপূর্ব সৌন্দর্য।
বন্ধুরা, পরের পর্বে দেখবেন 400 মিলিয়ন বছর আগে সৃষ্ট বাতু কেভ বা বাতু গুহা, যার বিশালত্ব ও প্রাচীনত্ব দেখে বিস্মিত হয় পর্যটকরা।